আচ্ছা, তাহলে দেখো বললাম তোমাদেরকে যে অ্যান্টিজেন বিভিন্ন রকম প্যাথোজেন অ্যান্টিজেন রূপে কাজ করতে পারে। এছাড়াও বিভিন্ন পরাগরেণু, ধুলো বা ঝুল এগুলোও কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করে। অ্যান্টিজেন কাকে বলে? বলছে দেখো, বহিরাগত অ্যান্টিজেনের ডেফিনেশনেও বলবো, ধর্মেও বলবো। বহিরাগত প্রোটিন ধর্মী বা পলিস্যাকারাইড ধর্মী, এরা মূলত প্রোটিন বা পলিস্যাকারাইড ধর্মী হয়ে থাকে। তো প্রোটিন বা পলিস্যাকারাইড ধর্মী যে উপাদান দেহে প্রবেশ করলে দেহের অনাক্রম্য তন্ত্র, কাকে বলে এর আগেই বলেছি, উদ্দীপিত হয় এবং অনাক্রম্য সারার সৃষ্টি করে, তাকেই বলা হয় অ্যান্টিজেন। কি বললাম? বহিরাগত প্রোটিন ধর্মী বা পলিস্যাকারাইড ধর্মী যে সকল উপাদান দেহে প্রবেশ করলে দেহের অনাক্রম্য তন্ত্র উদ্দীপিত হয় এবং অনাক্রম্য সাড়া বা রেসপন্স তৈরি করে, তাকেই অ্যান্টিজেন বলা হয়ে থাকে। তো অ্যান্টিজেন, আবারও বলছি, বিভিন্ন প্রকার প্যাথোজেনই শুধুমাত্র অ্যান্টিজেন হবে তা নয়। পরাগরেণু হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, ধুলো ঝুল এগুলোও কিন্তু অ্যান্টিজেন হতে পারে। অ্যান্টিজেন মানেই বলেছি বহিরাগত, অর্থাৎ বাহির থেকে দেহের ভেতরে প্রবেশ করে এই অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে অনাক্রম্য সারা সৃষ্টি করাই হচ্ছে অ্যান্টিজেনের ধর্ম। তথাপি অ্যান্টিজেন কিন্তু আমাদের দেহের ভেতরেও তৈরি হতে পারে। তাহলে অ্যান্টিজেন মূলত কয় প্রকার হয়? মূলত দুই প্রকার। কি কি না, এগুলোকে স্মল করে দিই, এ বি সি। অ্যান্টিজেন মূলত দুই প্রকার। কি কি না, এক হচ্ছে এক্সোজেনাস মানেই আমরা বুঝতে পারছি যা বাহির থেকে দেহের ভেতরে ঢুকে, এবং এটাই অ্যান্টিজেনের প্রকৃত ধর্ম। ডেফিনেশন এবং ধর্মের মধ্যে প্রথমেই বলবো অ্যান্টিজেন মানেই বহিরাগত, অর্থাৎ এক্সোজেনাস। তথাপি কিছু কিছু অ্যান্টিজেন যা আমাদের দেহের ভেতরেও অবস্থান করে, তো এই ধরনের অ্যান্টিজেনকে বলা হয়ে থাকে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস অ্যান্টিজেন এক্সেপশনাল, ব্যতিক্রমী অ্যান্টিজেন যা আমাদের দেহের ভেতরেও অবস্থান করে। তো এই এন্ডোজেনাস অ্যান্টিজেন আবার তিন রকম প্রকৃতির হতে পারে। এটা কিন্তু এন্ডোজেনাস অ্যান্টিজেনের টাইপ। এন্ডোজেনাস অ্যান্টিজেনের টাইপ, এন্ডোজেনাস যা দেহের ভেতরে তৈরি হয় যে অ্যান্টিজেনগুলো। এন্ডোজেনাস অ্যান্টিজেন তিন রকম হয়। কি কি? জেনোজেনিক, অটোলোগাস এবং অ্যালোজেনিক অ্যান্টিজেন। জেনোজেনিক, অটোলোগাস এবং অ্যালোজেনিক অ্যান্টিজেন। জেনোজেনিক অ্যান্টিজেন কাকে বলে? বলছে দেখো, জাতিজনিগতভাবে পৃথক প্রজাতির দেহে উপস্থিত সমপ্রকৃতির অ্যান্টিজেনকে বলা হয় জেনোজেনিক অ্যান্টিজেন। মানে কি? অর্থাৎ পৃথক পৃথক প্রজাতির দেহে উপস্থিত একই প্রকার অ্যান্টিজেনকেই বলা হয় জেনোজেনিক অ্যান্টিজেন। যেমন যেমন হতে পারে বিড়াল, ইঁদুর, ভেড়া, ঘোড়া প্রভৃতির লোহিত রক্তকণিকার গায়ে অবস্থান করছে ফর্সম্যান অ্যান্টিজেন। ফর্সম্যান অ্যান্টিজেন এটা কিন্তু এন্ডোজেনাস জেনোজেনিক অ্যান্টিজেনের উদাহরণ। এছাড়াও হতে পারে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে অবস্থান করছে কার্ডিওলিপিন নামক এন্ডোজেনাস জেনোজেনিক অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনগুলো কিন্তু আলাদা আলাদা প্রজাতি। ভেবে দেখো, একই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী আছে, এবার এই বিভিন্ন প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে কিন্তু এই একই রকম কার্ডিওলিপিন অ্যান্টিজেন দেখা যায়। বা বললাম তোমাদেরকে, যেমন ভেড়া, বিড়াল, ইঁদুর এদের লোহিত রক্তকণিকার গায়ে থাকছে ফর্সম্যান অ্যান্টিজেন, এটাও এক ধরনের জেনোজেনিক অ্যান্টিজেন, আলাদা আলাদা প্রজাতির দেহে উপস্থিত সমপ্রকৃতির অ্যান্টিজেন। অটোলোগাস অ্যান্টিজেন। অটোলোগাস অ্যান্টিজেন কাকে বলা হচ্ছে? বলছে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে দেহ গঠনকারী উপাদান যদি অ্যান্টিজেন আকারে কাজ করে, দেহ গঠনকারী উপাদান যদি অ্যান্টিজেন আকারে কাজ করে কোনো কোনো ক্ষেত্রে, তবে তাকে অটোলোগাস অ্যান্টিজেন বলা হয়ে থাকে। সাধারণত অনাক্রম্যতা জনিত যে রোগগুলো, অটো ইমিউন ডিজিজ, এর জন্য দায়ী কিন্তু অটোলোগাস অ্যান্টিজেন। অটোলোগাস অ্যান্টিজেন অনাক্রম্যতা জনিত যে রোগগুলো, এগুলো অটোলোগাস অ্যান্টিজেনের জন্যই হয়ে থাকে। অ্যালোজেনিক অ্যান্টিজেন।
অ্যালোজেনিক অ্যান্টিজেন কাকে বলা হয়? বলছে ঠিক জেনোজেনিক অ্যান্টিজেনের অপোজিট হচ্ছে অ্যালোজেনিক। এখানে বলেছিলাম যে আলাদা আলাদা প্রজাতির দেহে একই রকম অ্যান্টিজেন, আর অ্যালোজেনিক হচ্ছে একই প্রজাতির দুটো পৃথক প্রাণীর দেহে, একই প্রজাতির, যেমন আমরা মানুষ, একই প্রজাতির দুটো পৃথক প্রাণীর দেহে দেখা যায় জিনগতভাবে নিয়ন্ত্রিত অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট দ্বারা পৃথকভাবে চিহ্নিত হয় যে অ্যান্টিজেন, জিনগতভাবে নিয়ন্ত্রিত অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট যেটা কি করে, পৃথক পৃথকভাবে যে অ্যান্টিজেনকে চিহ্নিত করে। মানে কি? দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 4 রকমের ব্লাড গ্রুপ আছে। ব্লাড গ্রুপ কিসের দ্বারা নির্ধারিত হয়? লোহিত রক্তকণিকার গায়ে উপস্থিত অ্যান্টিজেন এবং রক্তরসে উপস্থিত অ্যান্টিবডির দ্বারা, এবি এবং ও ব্লাড গ্রুপ। তাহলে এই ব্লাড গ্রুপের কি দ্বারা নির্ধারিত হচ্ছে না, আরবিসির গায়ে উপস্থিত অ্যান্টিজেন। কারো ক্ষেত্রে এ থাকে, কারো ক্ষেত্রে বি থাকে, কারো ক্ষেত্রে এ বি দুরকমই অ্যান্টিজেন থাকে, কারো ক্ষেত্রে বা থাকেই না। তাহলে আমরা মানুষ সকলেই একই প্রজাতির, তথাপি আমাদের আরবিসির গায়ে কিন্তু আলাদা আলাদা অ্যান্টিজেন যেটা জিনগতভাবে নিয়ন্ত্রিত হয়। তোমরা নিশ্চয়ই জানো ব্লাড গ্রুপ বা আরএইচ ফ্যাক্টর এগুলো প্রত্যেকটাই হচ্ছে জিন দ্বারা নির্ধারিত হয়ে থাকে। তাহলে একই প্রজাতির দুটো পৃথক প্রাণীর দেহে জিনগতভাবে নিয়ন্ত্রিত অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট কি করে, যে অ্যান্টিজেনকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করে তাকেই বলা হয় অ্যালোজেনিক অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেনগুলো কোথায় থাকে না, প্রধানত রক্তকোষ অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি প্রভৃতিতে অবস্থান করে থাকে। আচ্ছা, তাহলে এই গেল দেখো এন্ডোজেনাস অ্যান্টিজেন, এক্সেপশনাল, ব্যতিক্রমী। প্রথমেই বলেছি এন্ডোজেনাস অ্যান্টিজেনের 3টে টাইপ, জেনোজেনিক, অটোলোগাস, অ্যালোজেনিক। কিন্তু প্রধানত অ্যান্টিজেন মানেই এক্সোজেনাস, অর্থাৎ বাহির থেকে দেহের ভেতরে ঢোকে প্রোটিন বা পলিস্যাকারাইড ধর্মী উপাদান। আচ্ছা, চলে যাচ্ছি অ্যান্টিজেনের কতগুলো গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আসছি বহিরাগত। তাহলে অ্যান্টিজেন মানেই কি হবে না, বহিরাগত উপাদান হবে। বহিরাগত উপাদান প্রধানত যা অ্যান্টিজেন আকারে কাজ করে। আচ্ছা, হতে পারে বিভিন্ন প্যাথোজেন, পরাগরেণু, ধুলো, ঝুল প্রভৃতি। আণবিক ভর, অ্যাটমিক ওয়েট, অ্যান্টিজেন মানে আণবিক ভর মিনিমাম কত হওয়া দরকার না, উচ্চ আণবিক ভর যুক্ত উপাদানই কিন্তু মনে রাখবে অ্যান্টিজেন আকারে কাজ করে। মিনিমাম 10,000 ডাল্টন। অ্যান্টিজেন মানে এর মিনিমাম আণবিক ভর হতে হবে 10,000 ডাল্টন, তবে কার্যকরী অ্যান্টিজেন 1 লক্ষ ডাল্টন আণবিক ভরযুক্ত হয়ে থাকে। তবে কিছু কিছু উপাদান যেমন ইনসুলিন বলো, গ্লুকাগন বলো, এদের আণবিক ভর কিন্তু কম হয়ে থাকে, এরাও কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করতে পারে। আচ্ছা, রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি কিরকম একটু আগেই বলেছি, অ্যান্টিজেন মানেই প্রোটিন বা পলিস্যাকারাইড ধর্মী, তাই তো? তাহলে আমাদের দেহে তো এরকম প্রচুর প্রোটিন আছে, যেমন অন্যতম হিস্টোন প্রোটিন, তাই না? তোমরা জানো আমাদের ক্রোমোজোমের গঠনের প্রধান উপাদান ডিএনএ, হিস্টোন প্রোটিন। তো এই ধরনের প্রোটিনগুলো, হিস্টোন প্রোটিন বলো, জিলাটিন বলো, প্রোটামিন বলো, এই প্রোটিনগুলো কিন্তু অ্যান্টিজেন আকারে কাজ করে না। প্রোটিন হওয়া সত্ত্বেও কাজ করে না। কেন? তার কারণ এরা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ নয়। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড কিন্তু অ্যান্টিজেন গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিজেন সেই সমস্ত প্রোটিনগুলোই কাজ করবে, সেই প্রোটিনগুলোই অ্যান্টিজেন আকারে কাজ করবে যারা টাইরোসিন সমৃদ্ধ হয়ে থাকে। তবে মনে রাখবে যে একই রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিন, একই রকম, ধরো 1000টা লাইসিন একসাথে জুড়ে গেছে, তাহলে এটা কি অ্যান্টিজেন আকারে কাজ করবে? কখনোই না। একই রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিন বা একই রকম শর্করা দিয়ে গঠিত পলিস্যাকারাইড কখনোই অ্যান্টিজেন আকারে কাজ করবে না। তাহলে অ্যান্টিজেন মানে এর হেটারোজেনিসিটি থাকতে হবে, অর্থাৎ একই রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে হলে হবে না। শুধু লাইসিন দিয়ে আমরা অ্যান্টিজেন তৈরি করতে পারবো না, এর সাথে যদি টাইরোসিন বা ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড আমরা জুড়ে দিই, যদি জুড়ে যায় লাইসিন চেনের মধ্যে, তাহলে সেটা অ্যান্টিজেন আকারে কাজ করবে। তাহলে অ্যান্টিজেন মানে এর হেটেরোজেনিসিটি থাকতে হবে,
একই রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত বা একই রকম শর্করা দিয়ে গঠিত পলিস্যাকারাইড কখনোই অ্যান্টিজেন আকারে কাজ করবে না। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট চলে যাচ্ছি গঠন। অ্যান্টিজেনের বিশেষ কিছু গঠন কিন্তু হয় না, অর্থাৎ এরা দণ্ডাকার হতে পারে, শাখান্বিত ব্রাঞ্চড হতে পারে, অথবা গ্লোবিউলার হতে পারে, প্রোটিন হলে গ্লোবিউলার ফর্মে হতে পারে। তাহলে চিন্তা করো যে 1000টা অ্যান্টিজেন এক জায়গায় আছে যারা প্রত্যেকেই হচ্ছে দণ্ডাকার। তাহলে এই 1000টা অ্যান্টিজেনের মধ্য থেকে নির্দিষ্ট অ্যান্টিজেনকে অ্যান্টিবডি কি করে চিহ্নিত করবে? অ্যান্টিজেন যেটা রোগ সৃষ্টি করে, অ্যান্টিবডি অ্যান্টিজেনকে প্রতিহত করে। অ্যান্টিবডির গঠন, প্রকারভেদ, কিভাবে কাজ করে পরে আমরা ধীরে ধীরে আলোচনায় যাব। তো অ্যান্টিজেন হচ্ছে রোগ সৃষ্টিকারী উপাদান যেটা দেহের ভেতরে ঢুকছে, আর অ্যান্টিবডি একে প্রোটেক্ট করছে, প্রতিহত করছে, যাতে আমাদের দেহ বিভিন্ন রোগের হাত থেকে বেঁচে থাকে। তাহলে অ্যান্টিবডিকে কি করতে হবে না, নির্দিষ্ট অ্যান্টিজেনকে ডিটেক্ট করতে হবে, চিহ্নিত করতে হবে, তবেই গিয়ে সেই অ্যান্টিজেনের উপর নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করবে, তাই না? তাহলে যদি এক জায়গায় এরকম 1000টা বা আমি ধরে নিচ্ছি 100টা অ্যান্টিজেন আছে যারা রৈখিক প্রকৃতির গঠন, তাহলে 100টা রৈখিক বা দণ্ডাকার অ্যান্টিজেনের মধ্যে একটা পার্টিকুলার অ্যান্টিজেনকে অ্যান্টিবডি কি করে চিহ্নিত করবে? বলছে দেখো, যদিও অ্যান্টিজেনের গঠন দণ্ডাকার বা গ্লোবিউলার বা ব্রাঞ্চড, তথাপি অ্যান্টিজেনের বহিঃগঠনের মধ্যে বিশেষ রাসায়নিক গঠনযুক্ত অঞ্চল থাকে, বিশেষ রাসায়নিক গঠনযুক্ত অঞ্চল থাকে যাকে বলা হয় কিনা এপিটোপ। এই এপিটোপের গঠন কিন্তু এক একটা অ্যান্টিজেনের ক্ষেত্রে এক এক রকম। এপিটোপের গঠন এক একটা অ্যান্টিজেনের ক্ষেত্রে এক এক রকম, তার ফলে সহজেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে চিহ্নিত করে এবং অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেনকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে অ্যান্টিজেন যদিও আবার বলছি দণ্ডাকার বা শাখান্বিত বা গ্লোবিউলার হয়, তথাপি অ্যান্টিজেনের বাইরের সারফেসের মধ্যে এমন বিশেষ রাসায়নিক গঠন থাকে যাকে বলা হয় কিনা এপিটোপ। এর গঠন কিন্তু নির্দিষ্ট হয়, যা নির্দিষ্ট অ্যান্টিবডির দ্বারা চিহ্নিত হয় এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠিত হয়ে অ্যান্টিজেনকে প্রতিহত করে, ধ্বংস করতে সাহায্য করে। তো অ্যান্টিবডির কি এমন বিশেষ গঠন আছে যেটা এই এপিটোপকে চিহ্নিত করে? এই বিশেষ অঞ্চলটাকে বলা হচ্ছে প্যারাটোপ, প্যারাটোপ বলা হয়ে থাকে। আচ্ছা, এবং এই প্যারাটোপ অঞ্চলের গঠন কিন্তু পরিবর্তনশীল। এরপরেই আমি অ্যান্টিবডির গঠনে যাব, দেখব যে অ্যান্টিবডির প্যারাটোপ অঞ্চল এর গঠন ভ্যারিয়েবল হয়, অর্থাৎ পরিবর্তিত হয় এবং এক একটা অ্যান্টিজেন সাপেক্ষে এক এক রকম গঠন চেঞ্জ করে করে নির্দিষ্ট অ্যান্টিজেনকে চিহ্নিত করতে সাহায্য করে। কি বললাম না, এপিটোপ সাপেক্ষে প্যারাটোপ অ্যান্টিবডির নির্দিষ্ট অংশ যেটা কিনা এপিটোপকে চিহ্নিত করবে, এই নির্দিষ্ট অংশ তথা প্যারাটোপ, অ্যান্টিবডির প্যারাটোপ, এই অঞ্চলের গঠন ভ্যারিয়েবল, পরিবর্তনশীল হয় এবং নিজের গঠনকে, প্যারাটোপের গঠনকে পরিবর্তিত করে নির্দিষ্ট অ্যান্টিজেনকে ডিটেক্ট করে এবং অ্যান্টিজেন ধ্বংস করতে সাহায্য করে। আচ্ছা, তাহলে এই গেল অ্যান্টিজেনের গঠন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না, এর গঠন কোনো, যদি দেখি যে বাইরের গঠনটা কোনো নির্দিষ্ট নয়, তথাপি এর একটা বিশেষ অঞ্চল আছে অ্যান্টিজেনের যার গঠন নির্দিষ্ট এপিটোপ বলে। এই এপিটোপ অ্যান্টিবডির নির্দিষ্ট গঠন প্যারাটোপের দ্বারা চিহ্নিত হয়, তার ফলে নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয় এবং সহজেই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে, প্রতিহত করে। অ্যান্টিজেনের আরও কতগুলো গুরুত্বপূর্ণ ধর্ম আছে। কি কি? ইমিউনোজেনিসিটি। ইমিউনোজেনিসিটি কাকে বলা হয় না, দেখা যায় বেশিরভাগ অ্যান্টিজেনই কি করতে পারে, দেহে প্রবেশ করলেই অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করতে পারে এবং অনাক্রম্য সারা সৃষ্টি করতে পারে। তো এই যে ধর্ম অ্যান্টিজেনের, না যে ধর্মের দ্বারা অনাক্রম্য তন্ত্র উদ্দীপিত হচ্ছে এবং অনাক্রম্য সারার সৃষ্টি হচ্ছে, একে বলা হয়
ইমিউনোজেনিসিটি বেশিরভাগ অ্যান্টিজেনের ক্ষেত্রেই থাকে। এবার এই প্রসঙ্গেই বলবো আমি খুবই গুরুত্বপূর্ণ হ্যাপটেন্স। হ্যাপটেন কাকে বলা হয়? হ্যাপটেন্স কাকে বলা হয়ে থাকে? বলছে দেখো কিছু কিছু এই রকম অ্যান্টিজেনও আছে যারা কম আণবিক ভরযুক্ত এবং অপ্রোটিন ধর্মী। তার ফলে এরা যখন দেহের ভেতরে ঢুকছে তখন কিন্তু সরাসরি অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা অনাক্রম্য সারা তৈরি করতে পারছে না। একটু আগেই বলেছি অ্যান্টিজেন মানে মিনিমাম 10,000 ডাল্টন ওজন থাকতে হবে। তাহলে এর তুলনায় কম আণবিক ভরযুক্ত কিছু উপাদান এবং অপ্রোটিন ধর্মী যারা কিনা অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করতে পারে না, নিজে একাই পারে না, তাদের বলা হয় হ্যাপটেন্স। তাহলে এরা কিভাবে করে না, এরা বৃহৎ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, বাহক প্রোটিন, এবং যুক্ত হয়ে প্রকৃত অ্যান্টিজেন গঠন করে থাকে। হ্যাপটেন্স খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ কি হতে পারে? যেমন হ্যাপটেন্সের উদাহরণ হতে পারে বায়োটিন হতে পারে 2,4 ডাইনাইট্রোফিনাইল হতে পারে 2,4 ডাইনাইট্রোফিনাইল, এগুলো হতে পারে হ্যাপটেন্সের উদাহরণ। আবার বলছি এরা কম আণবিক ওজন যুক্ত হয় এবং অপ্রোটিন ধর্মী হয়, একা অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করতে পারে না, তখন কি করে না এরা বৃহৎ বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অনাক্রম্য সারা সৃষ্টি করতে পারে। আচ্ছা, তাহলে অ্যান্টিজেন মানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত অ্যান্টিজেন তারাই যারা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করতে পারে। এই ধর্মকে ইমিউনোজেনেসিটি বলা হয়ে থাকে। অ্যান্টিজেনেসিটি মানে কি না, অ্যান্টিজেন মানেই নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করবে। এই ধর্মকেই অ্যান্টিজেনেসিটি বলা হয়ে থাকে। কি বললাম না, অ্যান্টিজেন মানেই হচ্ছে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে এবং নির্দিষ্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করবে। অ্যান্টিজেনের এই ধর্মকে অ্যান্টিজেনেসিটি বলা হয়ে থাকে। অ্যালার্জেনিসিটি কি না, বেশিরভাগ বা কিছু অ্যান্টিজেন এরকম হয়, বেশিরভাগ বলবো না, কিছু অ্যান্টিজেন যারা অ্যালার্জি সৃষ্টি করে থাকে। এই ধরনের অ্যান্টিজেন যারা অ্যালার্জি সৃষ্টি করে থাকে তাদের এই ধর্মকে অ্যালার্জেনিসিটি বলা হয়ে থাকে। তাহলে এই গেল অ্যান্টিজেনের কতগুলো গুরুত্বপূর্ণ ধর্ম, খুব ভালো করে তোমরা পড়বে। এবার আরেকটা জিনিস সম্পর্কে একটুখানি বলবো। বলছে দেখো অ্যাডজুভেন্টস কাকে বলা হয়? বলছে অনাক্রম্য সারার তীব্রতা বাড়ানোর জন্য কি করা হয়, যে সকল রাসায়নিক উপাদান অ্যান্টিজেনের সাথে বা এককভাবে দেহের ভেতরে ঢোকানো হয়। কেন? অনাক্রম্য সারার তীব্রতা বাড়ানোর জন্য, মানে বেশি করে অ্যান্টিবডি তৈরি করার জন্য যে সকল রাসায়নিক উপাদান দেহের ভেতরে ঢোকানো হয় অ্যান্টিজেনের সাথে বা এককভাবে, তাদের অ্যাডজুভেন্ট বলা হয়ে থাকে। প্রধানত টিকা বা ভ্যাকসিন তৈরি করার সময় এদেরকে ব্যবহার করা হয়। কেন? তার কারণ যাতে করে অল্প অ্যান্টিজেন, টিকা বা ভ্যাকসিন মানেই কি অ্যান্টিজেন দেহের ভেতরে ঢোকানো হয়, তাহলে অল্প অ্যান্টিজেন ঢুকিয়েই যাতে সেই অ্যান্টিজেনের পরিপ্রেক্ষিতে অসংখ্য অ্যান্টিবডি তৈরি করা যায়, তার জন্য এই টিকা বা ভ্যাকসিন তৈরি করার সময় যখন এই অ্যান্টিজেনটা আমরা ব্যবহার করছি এর সাথে অ্যাডজুভেন্ট মেশানো হচ্ছে। তাহলে কি বললাম, আবার বলছি না, যে সকল উপাদান কি করে থাকে অনাক্রম্য সারার তীব্রতা বাড়ানোর জন্য, অর্থাৎ বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করার জন্য দেহের ভেতরে ঢোকানো হচ্ছে অ্যান্টিজেনের সাথে বা এককভাবে, তাদের বলা হয় অ্যাডজুভেন্ট। প্রধানত টিকা প্রস্তুতির সময় ব্যবহার করা হয় যাতে অল্প অ্যান্টিজেন ঢুকিয়েই বেশি পরিমাণে অ্যান্টিবডি দেহে তৈরি হয়। আচ্ছা, তাহলে এই হয়ে গেল দেখো অ্যান্টিজেন সম্পর্কে ধারণা। অ্যান্টিজেন মানেই বহিরাগত, তবে কখনো কখনো দেহের ভেতরেও কিছু উপাদান অ্যান্টিজেন আকারে কাজ করে। এদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। এন্ডোজেনাস অ্যান্টিজেনের 3টে টাইপ আমরা দেখলাম, জেনোজেনিক, অটোলোগাস, অ্যালোজেনিক। দেখলাম অ্যান্টিজেনের কতগুলো ধর্ম। অ্যান্টিজেন মানেই বহিরাগত হবে, অ্যান্টিজেন মানেই মিনিমাম 10,000 ডাল্টন ওজন হবে, রাসায়নিক প্রকৃতিতে প্রোটিন বা পলিস্যাকারাইড ধর্মী, তবে হেটেরোজেনিসিটি থাকতে হবে।
নির্দিষ্ট কোনো গঠন নেই, তথাপি নির্দিষ্ট বহিঃপৃষ্ঠের মধ্যে নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে, যেটাকে বলা হয় এপিটোপ, যেটা কিনা অ্যান্টিবডির প্যারাটোপ দ্বারা চিহ্নিত হয়। অ্যান্টিজেন মানে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করবে, আদর্শ অ্যান্টিজেন এরা। তবে হ্যাপটেন কিন্তু আদর্শ অ্যান্টিজেন নয়, কেননা এককভাবে অনাক্রম্য সারা তৈরি করতে পারে না, বৃহৎ বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেন আকারে কাজ করে। অ্যান্টিজেন মানেই অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে হবে। অ্যান্টিজেন মানেই কিছু কিছু অ্যান্টিজেন অ্যালার্জির সৃষ্টি করে থাকে। এবং আমরা জানলাম অ্যাডজুভেন্ট সম্পর্কে। তাহলে এই গেল অ্যান্টিজেন। এরপর চলে আসছি অ্যান্টিবডির গঠন, প্রকারভেদ এবং কার্যপদ্ধতি।